আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরু হলো ঈদের ছুটি, বাড়ি ফিরছে ঢাকাবাসী, সময় মতো ট্রেন বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তি। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত, নওগাঁ ও বগুড়ায় সড়কে প্রাণ গেছে 4 জনের। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, গোলাগুলি, অভিযানে আটক 20 জন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আর 2 দিন পরই পবিত্র ঈদুল আজহা, তাই প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। ফলে ট্রেন, বাস, লঞ্চে ভিড় বেড়েছে। সকাল থেকে পরিবার পরিজন নিয়ে কমলাপুর রেল স্টেশন, বিভিন্ন বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করতে থাকেন রাজধানীর মানুষ। সময়মতো ট্রেন ও বাস ছেড়ে না যাওয়ায় অনেককে পড়তে হয় ভোগান্তিতে। যাত্রীদের নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সড়কপথে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম। কথা বলবো তার সঙ্গে। হালিম, সড়কের এই মুহূর্তে অবস্থা কেমন দেখছেন, আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। এই মুহূর্তের অবস্থা যদি আপনাকে জানাই, সেটি হচ্ছে যে এখানে বৃষ্টি হওয়ার পরই কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি বেড়ে গিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি তৎপর রয়েছে মহাসড়কে যাতে এই যে যানজট নিরসনের কাজ করা যায়, সেই হিসেবে একটু আগে কিন্তু ঢাকা জেলা পুলিশ সুপার যিনি শামীমা পারভীন তিনি এখানে আসছিলেন এবং নিয়েছেন মহাসড়কের মানুষের নির্বিঘ্নে বাড়ি যেতে তারা যে পদক্ষেপ নিয়েছেন, এখানে বাড়তি পুলিশ সদস্যরা তারা এখানে কাজ করে যাচ্ছেন। এবং আপনাকে একটি যিনি জানিয়ে রাখি, সকালবেলা আমি বলেছিলাম যে এই আজ শিল্পাঞ্চল আসলে আজকে কিন্তু দুপুরের পর ছুটি হবে এবং সেখানে প্রায় 50% কারখানা ছুটি হওয়ার পরই যে চাপ করবে, সেই চাপটি কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে এবং আগামীকালকে কিন্তু শতভাগ কারখানা ছুটি দেওয়া হবে। সেই হিসেবে আজকে কিন্তু ঈদে ঘরমুখ মানুষ যারা রয়েছে তারা কিন্তু একেবারেই তারা এই যেটি আমি এখন রয়েছি আশুলিয়ার যেটি বাইপাইল, সেই বাইপাইলে কিন্তু ভিড় করছেন এবং এখন অনেকে কিন্তু যে টিকিট যারা পায়নি তারা কিন্তু এখানে অপেক্ষা রয়েছেন এবং দূরপাল্লার যে বাসগুলো সেগুলো কিন্তু এখন ইতিমধ্যেই কিন্তু যাত্রী বোঝাই করে তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়া শুরু করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে বাইপাইল থেকে নবীনগর কিন্তু থেমে থেমে যে যানবাহনের যে চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই যে বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত যেটি আমরা বারবার যে একটি কথাই বলেছি যে এখানে যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কারণে যে এখানে সড়ক এখানে সরু হয়ে গেছে, সেই সরু হওয়ার কারণে কিন্তু এখানে এখানে পড়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি বলছেন যে এই যে স্থানটি। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের অতিরিক্ত চাপে সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কের বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করতে দেখা গেছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রড বোঝাই একটি ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। নিহত 13 জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। ট্রাকটি চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। আহত ও নিহতরা ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। রবিবার দিবাগত রাত আনুমানিক 4টা যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতাইল এলাকা। হঠাৎ সড়ক থেকে ছিটকে পাশে পড়ে রডবাহী এই ট্রাক। এর নিচে চাপা পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে প্রাণ হারান 15 জন। বাকি যাত্রীরা আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা। 3:30-4:30 মতো ঘটনাটা ঘটছে। একটা শব্দ এলো, তাই বার্তা শুনলাম। একজন সিটটা পড়ে গেছে, একজন আটকে রয়েছে, আর গাড়ি উল্টে নিচে মানুষ তলে পড়ে রয়েছে। মাঞ্জা ভাঙছে, পা ভাঙছে, এইরকম অবস্থা। নিহত 13 জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। বাকি 2 জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। দুর্ঘটনার খবরে তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। ঈদ উদযাপনের জন্য তারা বাড়ি যাচ্ছিলেন।
আমার জামাই ফোন দিয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে ফোন দিয়েছে। আমার এক ভগ্নিপতি আছে, এক ভাগ্নে আছে, তো আসছিলাম ওনাদেরকে, মানে এখন আমি খুঁজে পাচ্ছি না। যে বাসা আছে তাই বললো গাড়ি ব্রেক মারছে আর ভক করে যায়, গাড়িটা কি করছে ব্রেক মারতে চুদনে সহ্য করতে পারেনি, গাড়িটা উল্টে দিয়েছে। পুলিশ জানিয়েছে ট্রাকটির যাত্রীরা ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী। কম ভাড়ায় গন্তব্যে যাওয়ার জন্য তারা রডবাহী ট্রাকে উঠেছিলেন। আমরা 9 জনকে উদ্ধার করতে পারি এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। আর 15 জন লাশ আমরা মর্গে পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি তাদের পরিবারের সাথে যোগাযোগ করার। আহতদের চিকিৎসার জন্য 15,000 টাকা এবং নিহতদের পরিবারকে 30,000 টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে নওগাঁ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সোমবার রাতে নওগাঁর পত্নীতলায় নজিপুর ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় ডাম্প ট্রাক চাপায় অটোরিকশা চালক সহ 2 জন নিহত হয়েছে। এদিকে সকালে বগুড়া শহরের বনানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছে। দুর্ঘটনায় নিহত চালকের স্ত্রী আয়েশা বেগম গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমে উঠছে নওগাঁর পশুর হাট। প্রতিটি হাটে ক্রেতার চেয়ে পশুর সংখ্যা বেশি হয়, দাম অনেকটাই হাতের নাগালে রয়েছে। নওগাঁ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। শেষ সময়ে এসে নওগাঁর কুরবানির পশুর হাটগুলো ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। প্রতিটি হাটে পা ফেলার জায়গা নেই। ক্রেতা বিক্রেতারা এসে তাদের কেউ পছন্দ মতো কুরবানির জন্য পশু কিনছেন, আবার বিক্রেতারা কেউ ভালো দামের আসার জন্য বিভিন্ন হাট ঘুরছেন। তবে বিভিন্ন পশুর হাট ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের মাঝ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। যারা ক্রেতা তারা বলছে যে এবারে গবাদি পশুর দাম অনেকটা হাতের নাগালে রয়েছে, আর যারা বিক্রেতা বিশেষ করে প্রান্তিক পর্যায়ের খামার তারা বলছেন যে এবার গবাদি পশুর দাম তারা পাচ্ছে না। বিশেষ করে কুরবানি পশুর হৃষ্টপুষ্ট করতে গিয়ে যে সকল উপকরণের প্রয়োজন হয় সকল উপকরণের দাম বৃদ্ধি হওয়ার কারণে তার হলে অনেকটা লোকসানে পড়বেন, এমনটি জানিয়েছেন প্রান্তিক পর্যায়ে খামারিরা। এছাড়া সম্প্রতি সময়ে ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশের মধ্যে হাজার হাজার ভারতীয় গরু প্রবেশ করার কারণে যারা খামারি তারা কিন্তু আসলে অনেকটা শঙ্কায় রয়েছেন। বিশেষ করে ভারতীয় গরুগুলো বাংলাদেশের হাটগুলোতে প্রবেশ করলেই দেশি যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলোর দাম পাওয়া যাবে না, এমনটা আশঙ্কা করা হচ্ছে। এছাড়া অনেক বিক্রেতা রয়েছে যারা তাদের গবাদি পশু কাঙ্ক্ষিত দাম পাওয়ার জন্য একাধিক হাটগুলো ঘুরছে। একাধিক হাট ঘুরেও যখন যারা দাম পাচ্ছে না তখন তারা হতাশ হয়ে তাদের গবাদি পশুগুলো তার বাড়িতে ফিরে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বর্তমানে নওগাঁর যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে ক্রেতারা যেমন হাসছেন এবং অপরদিকে অনেক যে বিক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকটা মলিন হয়ে তাদের গবাদি পশুগুলো বিক্রি করে ঘরে ফিরছেন, এমনটি জানা গেছে। এছাড়া প্রতিটি হাটে যেন সরকারের যে নির্ধারিত টোল সেই অতিরিক্ত টোলের বাইরে যেন কোনো ইজারাদার আদায় করতে না পারে সে কারণে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত নওগাঁর বিভিন্ন হাটে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় কয়েক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং শেষ মুহূর্তে নওগাঁর প্রতিটি হাটেই শান্তিপূর্ণ পরিবেশে কোরবানির পশু ক্রয় বিক্রয় হবে, এমনটি জানিয়েছে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তো নওগাঁর কোরবানির পশু নিয়ে হাট থেকে ছিল আমাদের সর্বশেষ তথ্য। কুরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারপাড়ার ব্যস্ততা। সকাল থেকে রাত অবধি চলছে উত্তপ্ত লোহাকে বিভিন্ন আকৃতিতে রূপ দেওয়ার কাজ। তবে কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। ঈদুল আজহা উপলক্ষে দা, ছুরি, বটি, চাপাতি তৈরিতে টুংটাং শব্দে মুখর গাইবান্ধার কামারপাড়াগুলো। আধুনিক প্রযুক্তি আর হাতের সাহায্যে তৈরি হচ্ছে এক একটি যন্ত্র। তবে বিগত বছরের তুলনায় এবার লোহা ও কয়লার দাম বেশি বলে জানান কারিগররা। দাদা সব কিছুরই দাম বাড়ছে, কয়লার মধ্যে তো হাতে দেওয়া যায় না। কাজকর্ম মোটামুটি ভালোই চাপ, কিন্তু আপনার ওই যে মালের দাম বেশি হওয়ার কারণে মানে ক্যাশ ক্যাপিটাল খুব কম, এই কারণে আমরা খুব কষ্টের মধ্যে আছি। কাজের অনেক চাপ, মনে করেন যে খাওয়ার পর্যন্ত সময় পাচ্ছি না, সারা রাত নাইট করতেছি, তাও জিনিস বানাইতেছি কিন্তু কাস্টমারের সংখ্যা অনেক কম। নওগাঁতেও চলছে পশু কোরবানি ও মাংস কাটার ছুরি, দা, বটি ও চাপাতি তৈরির কাজ। এবছর লোহার মানভেদে চাপাতি 450 থেকে 500 টাকা, পশু জবাইয়ের বিশেষ ছুরি 600 থেকে 700 টাকা, চামড়া ছাড়ানোর ছুরি 80 থেকে 100 টাকা, দা 400 থেকে 450 টাকা, বটি 350 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে।
এবার মনে করেন বর্তমানে গত বছর পাতানো হয়েছে এই চাকু 100 টাকা, এবার ওই 100 টাকায় দাম বাড়েনি। কাজ ছিল না কিন্তু কাবলে একটু হচ্ছে, কাদের খুব চাপ, কিন্তু কয়লার দাম দ্বিগুণ বৃদ্ধি, এতে আমাদের লাভ একটু কম হচ্ছে। এখন মোটামুটি আজকে থেকে দেখা যাচ্ছে কাজের চাপ পড়েছে, আশা করা যায় যে কাজ আগের মতোই। নড়াইলে পুরাতন দা, ছুরি, চাপাতি ও অন্যান্য যন্ত্র শান দিতে এবং নতুন যন্ত্র কিনতে কামারের দোকানে ভিড় করছেন স্থানীয়রা। দিনভর ব্যস্ত সময় পার করলেও গত বছরের তুলনায় এবার কাজের চাপ কিছুটা কম বলে জানিয়েছেন কারিগররা। আমরা মনে করেন এই সকাল 8টা তো নাই, এই রাত্র 11টা 12টা কাজ করি। দা, বটি, ছুরি, চাপাতি শান দেওয়ার কাজ চলছে শরীয়তপুরে। জেলার 6টি উপজেলার বিভিন্ন বাজারে ঈদ সামনে রেখে ব্যস্ত কামাররা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। গতরাত 1টার দিকে হামলার পর থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় এ সময় বুলডোজার, AK-47 চাইনিজ রাইফেল নিয়ে হামলা করে বলে জানায় র্যাব। প্রায় 2 ঘন্টা গোলাগুলির পর এলাকা নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। জঙ্গল সলিমপুরে এই ক্যাম্পটি আগামী 31শে মে উদ্বোধন করা হয়েছে। এ ঘটনায় আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। পবিত্র ঈদুল আজহায় ত্যাগের আনন্দের পাশাপাশি আসে পরিচ্ছন্নতার দায়িত্ব, আর সেই দায়িত্ব সহজ ও পরিবেশ বান্ধব করতে এগিয়ে এসেছে ক্লেমন। শহরের পরিবেশকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক সমাধান নিয়ে কাজ করছে ক্লেমন তাদের গ্রিন ওয়েভ প্ল্যাটফর্মের মাধ্যমে। 10টিরও বেশি কমিউনিটিতে সফল কার্যক্রমের ধারাবাহিকতায় এবার ইচ্ছের হাত বাড়াই ক্যাম্পেইনের আওতায় বিতরণ করা হচ্ছে পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ব্যাগ। এই বিশেষ ব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিবেশ প্লাস্টিক দূষণ কমানো সম্ভব হচ্ছে উল্লেখযোগ্যভাবে। আমাদের চারিদিকে যে আপনাদের একটা জার্নির অন্তত আমরা সাথী হতে পারলাম। সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দময় একটি দিন উপহার দিতে অ্যামেজিং ডে নামে অনুষ্ঠানের আয়োজন করেছে নুডলস ব্র্যান্ড মিস্টার নুডলস। শুক্রবার রাজধানী পল্লবীতে এই আয়োজনে 3 শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। পুষ্টিকর নাস্তার মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে শিশুদের জন্য ছিল নানা ধরনের আনন্দঘন কার্যক্রম। প্রতিভা বিকাশের বিভিন্ন গেমস, খেলাধুলা, নাচ গান, ছবি আঁকা এবং বিনোদনমূলক আয়োজন। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পরে শিশুদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হয়েছে আজ। ভারতের পর্যটন শহর গোয়ায় 8ম সাফ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে লড়ছে ভুটান ও নেপাল। এদিকে হ্যাট্রিক শিরোপার মিশনে 28 মে আফিদার জায়গায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মারিয়া মান্ডা। বাংলাদেশ 2024 সালে নারী সাফে চ্যাম্পিয়নশিপে মুকুট ধরে রাখার কঠিন কাজটি করেছিল পিটার বাটলারের তত্ত্বাবধানে। আবারও সেই কঠিন পরীক্ষা দিতে হবে জাতীয় নারী ফুটবল দলের এই কোচকে। এতদিন অধিনায়ক হিসাবে নিয়মিত ছিলেন আফিদা খন্দকার, তার জায়গায় হাজির হলেন মারিয়া মান্ডা। হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে নেতৃত্ব দেবেন তিনি। এবারের আসরে 6টি দেশ অংশ নিচ্ছে। ভারত আয়োজক হওয়ায় খেলছে না পাকিস্তান। তারপরও দক্ষিণ এশিয়া নারী ফুটবলের সবচেয়ে বড় এই আসর ঘিরে আগ্রহের কমতি নেই।
বাংলাদেশের জন্য এবারের আসরটি ভিন্ন মাত্রার গুরুত্ব বহন করছে। 2022 ও 24 সালে টানা দুবারের চ্যাম্পিয়নদের এবার ইতিহাস গড়ার হাতছানি। নিজেদের আধিপত্য আরো দৃঢ় করতে প্রস্তুত সাবিনা মাসুরাদের উত্তরসূরিরা। নতুন প্রজন্মের সৌরভী অর্পিতাদের পাশাপাশি অভিজ্ঞ ঋতুপর্ণা আফিদা, মনিকা, শামসুন নাহাদের নিয়ে স্বপ্ন দেখছে জাতি। থাইল্যান্ডে 2 সপ্তাহের অনুশীলনের পাশাপাশি স্থানীয় দুটি ক্লাবের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে পিটারের শিষ্যরা। তাতে নিজেদের প্রস্তুতিও বেশ ভালোভাবে সেরে নিয়েছে দলটি। খেলোয়াড়দের মধ্যেও রয়েছে দারুণ আত্মবিশ্বাস। এই অঞ্চলে একসময় যেখানে ভারত ও নেপালের আধিপত্য ছিল স্পষ্ট, সেখানে এখন বাংলাদেশের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। ধারাবাহিক সাফল্য মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচ 28 মে মালদ্বীপের বিপক্ষে, গ্রুপের শেষ ম্যাচ 31 মে স্বাগতিক ভারতের সঙ্গে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শুরু হলো ঈদের ছুটি, বাড়ি ফিরছে ঢাকাবাসী, সময় মতো ট্রেন বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তি। টাঙ্গাইলের রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহত, নওগাঁ ও বগুড়ায় সড়কে প্রাণ গেছে 4 জনের। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, গোলাগুলি, আটক বেশ কয়েকজন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।